দেখো, মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রেকর্ড কিন্তু একদমই ভালো না। এর আগে 8টা মিটিং এ 5বার ইস্টবেঙ্গল হেরেছে, 2বার ড্র হয়েছে আর একবার মাত্র ইস্টবেঙ্গল জিতেছে। আর আজকের ম্যাচটাও ইস্টবেঙ্গল নিজেদের নামে করতে পারতো, কারণ ফার্স্ট হাফে 2-0 পিছিয়ে যাওয়ার পর যেভাবে 2-2 হয়েছিল এবং 2-2 হওয়ার পর যা চান্স তৈরি হচ্ছিল এবং যা সময় ছিল, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জিততে পারতো। বাট মুম্বাই সিটি এফসি, যাদের বছরটা খুব বাজেভাবে শেষ হয়েছিল 3-0 হেরে ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, সেখানে অ্যাওয়ে ম্যাচে বছরের শুরুতে কলকাতাতে ইস্টবেঙ্গলকে হারিয়ে মুম্বাই সিটি এফসির একটা ভালো শুরু হলো এবং থ্রিলিং একটা উইন। কারণ ফার্স্ট হাফে 5 মিনিটের গ্যাপের মধ্যে এগিয়ে যাওয়া, সেকেন্ড হাফে একটু নড়বড়ের ডিফেন্স, ওন গোল এবং অবশ্যই সেইভাবে জমাট অ্যাটাক দেখতে না পাওয়া এবং সেখান থেকে ম্যাচটা 2-2 চলে যাওয়া এবং কিছুটা ইস্টবেঙ্গলের দিকে আস্তে আস্তে পাল্লা ভারী হচ্ছিল। হোম অ্যাডভান্টেজে খেলা, পেছন থেকে এসে কামব্যাক করা, কোথাও একটা চান্স তৈরি হয়েছিল যে চলো ইস্টবেঙ্গল এই ম্যাচটা বার করে নিতে পারে। কিন্তু না, ফাইনালি শেষ হাসিটা মুম্বাই সিটি এফসি হারলো। এবং কোথায় কোথায় কি কি প্রবলেমস থেকে গেল, কেন আজকের এই ম্যাচটা ইস্টবেঙ্গল এত পুয়ার পারফরমেন্স দেখালো, বিশেষ করে ডিফেন্সিভলি, ডেফিনেটলি কথা বলবো। আর কোথায় সব থেকে বড় খামতি রয়েছে অবশ্যই কথা বলতে হবে। কিন্তু শুরুতে কয়েকটা ছোট ছোট বিষয় শেয়ার করা রয়েছে, যার মধ্যে প্রথমটা হচ্ছে যে রবি হাঁসদা, তাকে নিয়ে এই মুহূর্তে বাংলার ফুটবল ফ্যান্সরা ভীষণভাবে ক্রেজি। তার কথাবার্তা কিছুদিন ধরে ইস্টবেঙ্গলের সাথে চলছিল, প্যারালালি মোহামেডান স্পোর্টিং এর সাথেও চলছিল। রিসেন্ট যেটা আপডেট সেটা পাওয়া যাচ্ছে যে রবি হাঁসদা কিন্তু ফাইনালি ইস্টবেঙ্গলের নয় মোহামেডান স্পোর্টিং এ সই করছে এবং কোথাও গেম টাইমটাকে টার্গেট রাখছে। এবার দেখা যাক মোহামেডান স্পোর্টিং ও আইএসএল এ রয়েছে, বেটার গেম টাইম অফার করতে পারে কিনা। গত সিজনে যেভাবে ডেভিডকে মোহামেডান স্পোর্টিং তুলে এনেছিল, লাইম লাইট দিয়েছিল, সেটা এবারে রবি হাঁসদাকে দিতে পারে কিনা। দ্বিতীয় যে বিষয়টা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে রাহুল কেপি, যেটা লাস্ট আমি ট্রান্সফার আপডেটের ভিডিওতে শেয়ার করেছিলাম, যে একটা রুমার এই মুহূর্তে স্ট্রংলি বেরিয়েছে যে কেরালা থেকে ওড়িশাতে রাহুল কেপি আসছে উইথ ট্রান্সফার ফি। সেটা কিন্তু কমপ্লিট হয়েছে, অফিসিয়ালি দুটো জায়গা থেকে অ্যানাউন্সড হয়ে গেছে। এবং তার সাথে একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে ডার্বি নিয়ে। 11 তারিখে ডার্বি হচ্ছে, এ নিয়ে কোথাও প্রবলেম নেই, কিন্তু ডার্বিটা হতে চলেছে গুয়াহাটিতে। গুয়াহাটিতে ডার্বি হতে চলেছে। নিয়ারেস্ট যে কয়েকটা শহর রয়েছে যেখানে ডার্বি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ছিল, তার মধ্যে ওড়িশা এবং জামশেদপুর, মানে ভুবনেশ্বর এবং জামশেদপুর অলওয়েজ একটু এগিয়ে ছিল, কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে যে না, ম্যাচটা গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এটা ওয়েদারের কারণে হতে পারে, আবার হয়তো পাহাড়ে যে ফ্যান বেসটা রয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের, সেটাকে অ্যাট্রাক্ট করার জন্য হতে পারে। তো দেখা যাক কি হয়। যারা ম্যাচটা দেখতে যাবে তাদের একই সাথে কিন্তু গুয়াহাটি শহর বা বাকিটা একটু ট্যুরও হয়ে যাবে। তো 11 তারিখ কারা কারা মাঠে যাচ্ছ, যদি গুয়াহাটিতে ফাইনালি অ্যানাউন্সড হয়ে যায় খেলাটা হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ম্যাচটার আগে, মানে ডার্বির আগে, দুটো টিম মোটামুটি দুরকম ভাবে রইলো। একদিকে মোহনবাগানের শুরুটা অসাধারণ হয়েছে, ঘরের মাঠে জয় দিয়ে হয়েছে, আর ইস্টবেঙ্গলের শুরুটা হলো ঘরের মাঠে হার দিয়ে। তো দুটো টিম দুরকম ভাবে ডার্বি খেলতে নামবে, কিন্তু ডার্বির অ্যাসপেক্ট অন্যরকম হয়। সেদিনে যা কিছু হবে সেটা নিয়ে আমরা অন্য সময় কথা বলবো। কিন্তু আজকের ম্যাচটা যেভাবে ইস্টবেঙ্গল হারলো, হারার মতো ম্যাচ ছিল না। আমি সব থেকে বেশি চমক পেয়েছি স্টার্টিং 11 থেকে। বলবো না যে খুব বাজে একটা স্টার্টিং 11 ইস্টবেঙ্গলে ছিল, কিন্তু ওয়াই সৌভিক চক্রবর্তী ওয়াজ ইন বেঞ্চ, সিরিয়াসলি আমি বুঝতে পারিনি। আর কেন নন্দকুমার শেখর স্টার্ট করলো বুঝতে পারিনি, কারণ নন্দকুমার শেখর ন্যাচারালি রিসেন্ট টাইমে সেই যে কোথাও শুরু থেকে একটা ভালো পারফরমেন্স সেটা দিতে পারছে না। নন্দকুমারের অনেক বেশি করে আমরা পরবর্তী সময়, বিশেষ করে সেকেন্ড হাফ বা একটু শেষের দিকে একটু স্পিডটা দেখতে পাচ্ছি, বাট শুরু থেকে নন্দাকে কখনোই কিন্তু ইমপ্রেসিভ মনে হয়নি এই সিজনে, অন্তত পক্ষে ইস্টবেঙ্গল জার্সিতে। এবং এই দুটো জায়গা আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের জন্য একটু হলেও ভাইটাল হয়ে গেল। শুরু থেকে সৌভিক থাকাটা অনেক বেশি ম্যাটার করছিল। তার কারণটা হচ্ছে উল্টো দিকে ব্র্যান্ডনের মতো এত ভালো একটা অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে। ছাংতে মাঝমাঠে নেমে এসে খেলছিল, বিপিন আর বিক্রম ক্রমাগত দুটো উইং ধরে অ্যাটাক করছিল। তো সেখানে সৌভিকের মতো একজন স্টার পারফর্মার এবং যে কোথাও বুক চিতিয়ে লড়াইটা করে, সেই প্লেয়ারটা না থাকা মানে শুরু থেকে ইস্টবেঙ্গলের কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ডিফেন্সিভলি। দ্বিতীয় যে জিনিসটা আমার অন্তত পক্ষে চোখে লেগেছে, যেটা অনেকেই হয়তো রিয়েলাইজ করেছে, যে হাইলাইন ডিফেন্স আজকে কিন্তু ইস্টবেঙ্গলকে ভীষণভাবে পে করেছে, খুব বাজেভাবে পে করেছে। হাইলাইন ডিফেন্সটা একদমই ক্লিক করছে না এই মুহূর্তে। আর যখন হাইলাইন ডিফেন্সে বারবার টিম উঠে যাচ্ছিল, শুরুর দিকে হচ্ছিল যে কিছু কিছু ক্ষেত্রে মুম্বাই সিটি এফসির ফরওয়ার্ডরা তারা অফসাইডে ট্র্যাপে পড়ছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে এই হাইলাইন ডিফেন্সটাই কোথাও কিন্তু টিমের অ্যাকচুয়ালি ক্ষতি করে দিয়ে গেল। এবং যখন সেট পিস থেকে বল আসছে, যখন
উইং থেকে বল উড়ে আসছে, সেখানে ডিফেন্ডারদের যে দুর্বলতা, দুটো উইং ব্যাকেদের যে প্রবলেম, এবং অবশ্যই মাঝখান থেকে বল ঠিক করে ক্লিয়ার না হওয়া, এটা একটা বড় অভাব দেখা যাচ্ছিল। জিকসন মাঝ মাঠে শুরুতে একদমই তাকে খুঁজে পাওয়া যায়নি, অনেকটা নির্ভরতা আনোয়ার আলীর উপরে ছিল, এটা একটা বিরাট বড় মাইনাস পয়েন্ট ছিল। জিকসন অনেক বেশি সেকেন্ড হাফে ফরওয়ার্ডে আসতে শুরু করলো, একটু মানে ওর খোলসটাকে ছাড়ালেন অস্কার ব্রুজো, কিন্তু খুব বেশিক্ষণ তাকেও কিন্তু মাঠে রাখা হয়নি সেকেন্ড হাফে। বাট তাকে চেঞ্জ করে যে প্লেয়ার নেমেছিল সে ম্যাচের মোড় ঘোরাতে সক্ষম হয়েছিল। কিন্তু কিছু কিছু আমি বলবো আজকের ডিসিশন বা আজকের স্ট্র্যাটেজি ইস্ট বেঙ্গলের ফেভারে যায়নি। আর একটা বড় খামতি দেখা যাচ্ছে, এটা আমার মতো হয়তো অনেকেই ম্যাচ দেখতে দেখতে 90 মিনিটে বুঝতে পেরেছে, সেটা হচ্ছে মাঝ মাঠে ক্রিয়েটিভিটির একটা বিরাট বড় অভাব দেখা যাচ্ছে। একজন হোল্ডিং মিডফিল্ডার যে কোথাও বলটা ধরে খেলতে পারে, একটা ভালো পাস বাড়াতে পারে। জাস্ট রিমেম্বার কি যে জায়গা থেকে ব্র্যান্ডন পাসটা বাড়ালো, যেভাবে ডিফেন্স সেরা পাস দিল, ডিফেন্সকে বোকা বানালো, বিট করলো, এবং অবশ্যই ছাংতে নিজের পজিশন খুঁজে পেলো। ছাংতে বহুদিন টাচে ছিল না, এই সিজনে 13টা ম্যাচে আমি দেখছিলাম জাস্ট একটা গোল করেছে ছাংতে। তো কোথাও সেই ছাংতেকে দিয়ে গোল করানো হয়েছে, ব্র্যান্ডন এই সিজনে মোস্ট প্রবলি প্রথম গোল কন্ট্রিবিউশন রাখতে পারলো। তো এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে কারণ কোথাও হাইলাইন ডিফেন্স এবং তার সাথে মাঝ মাঠে একজন ভালো হোল্ডিং মিডফিল্ডার না থাকা, এবং অবশ্যই সৌভিক চক্রবর্তীর যে অভাবটা, এটা বোধ করা গেছে। দেখো এই মুহূর্তে ইস্টবেঙ্গলে অ্যাটাকিং মিডফিল্ডার নেই বা ক্রিয়েটিভিটির সেই বড় অপশনস গুলো নেই, এটা ঠিক কথা, কিন্তু যতটুকু রয়েছে ততটুকুকেও যদি অস্কার ব্রুজো আজকে ইনভলভ করতে পারতেন। বছরের প্রথম ম্যাচ এবং ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ম্যাচ, সবচেয়ে বড় কথা এটা যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলা, যে মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আহ মানে একদমই রেকর্ড ভালো না, রেকর্ড একদমই ভালো না। 8টা ম্যাচের মধ্যে জাস্ট একটা জিততে পেরেছে, 5টা হেরেছে, 2টো ড্র। তো সেই টিমটার বিরুদ্ধে আরো বেটার স্ট্র্যাটেজি থাকলে আমার মনে হয় অনেক ভালো হতে পারতো। নিকোলাস কারেলিস এই প্লেয়ারটা আজকে হ্যাট্রিক করতে পারতো, বা হয়তো মুম্বাই সিটির গোল বাড়তে পারতো, যেখানে 1:1 পড়ে নিজে শট নিতে গেল, সেখানে যদি ও বিক্রম প্রতাপকে বল বাড়াতো তাহলে মনে করে দেখো ওখানে কিন্তু ম্যাচটা প্রায় সিল হয়ে যেত বলা চলে। আর লাস্ট যে গোলটা মুম্বাই সিটি এফসি পেয়েছে, এই গোলটার ক্ষেত্রে আমার মনে হয় যে ডিফেন্স পুরোপুরি ওপেন, পুরোপুরি এক্সপোজড, কারণ অত আগে আনোয়ার আলী যখন অ্যান্টিসিপেট করছে, আনোয়ার আলী ওয়াজ প্লেইং গুড, আজকে টু গুড বলবো না, হি ওয়াজ প্লেইং অ্যাট হিজ বেস্ট আমি বলবো না, বাট হি ওয়াজ প্লেইং গুড, ডিসেন্ট একটা মোটামুটি পারফরমেন্স তুলে ধরছিল। একটা প্লেয়ারকে একবার তুমি মাঝমাঠে ইউজ করছো, ব্লকার ইউজ করছো, পরক্ষণে তুমি তাকে রাইট ব্যাক বা সেন্টার ব্যাকে নিয়ে আসছো, প্লেয়ারটাও বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি আমার আজকের রোলটা কি। তো এতক্ষণ ধরে সুইচ করলে সবসময় যে তার থেকে সব মানে সবটা ভালো পাওয়া যাবে তা নয়, কিন্তু যে জায়গা থেকে ও অনেক আগে অ্যান্টিসিপেট করে ফেললো, অনেক আগে ও ইনভলভ হয়ে গেল ডিফেন্ডারকে আটকানোর জন্য, এখানে কোথাও কিন্তু ফরওয়ার্ড অনেক বেশি সুযোগ পেয়ে গেল। ওই জায়গাতে অত বড় মিস্টেকটা না হলে হয়তো এই ম্যাচটা 2-2 শেষ হতে পারতো, হয়তো এই ম্যাচটা থেকে ইস্টবেঙ্গল পিছিয়ে থাকার পরেও 1 পয়েন্ট কালেক্ট করতে পারতো, যেটা হয়তো পরবর্তী ম্যাচে বিশেষ করে ডার্বিতে এই টিমটাকে অনেকটা মোরাল বুস্ট দিত। কিন্তু ওই জায়গাতে ডিফেন্সিভ ফেলিওর, এবং অবশ্যই বাকি ডিফেন্ডার কারো আর ট্র্যাক ব্যাক করতে না পারা, বিকজ দে আর অল প্লেইং হাইলাইন, কেউই কিন্তু নিচের দিকে ছিল না, প্রত্যেকে ছিল ওপরের দিকে, গোলটা করতে হতো, কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল। তো সেখান থেকে থার্ড গোল, এবং এমন একটা টাইম ফ্রেমে গোলটা হলো, এমন একটা সময়ে গোলটা হলো যে সেখান থেকে আর কাম ব্যাক করার কোনো রকম রাস্তা নেই। তবে অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিছু ইমপ্রেসিভ প্লেয়ারের কথা বলতে হবে, যেমন নাম্বার 1 হচ্ছে বিষ্ণু। এই প্লেয়ারটা সবকিছু করছে, একটু সাপোর্ট প্লে পেলে, একটু ভালো ও সাপোর্টিং প্লেয়ার পেলে আমার মনে হয় এই প্লেয়ারটা আরো বেটার করবে, অনেক অনেক বেটার করবে। কারণ দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস সিরিয়াসলি ম্যাক্সিমাম সময় অফ, খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্লেইটন সিলভাকে আমি বাদ দিচ্ছি কারণ এই সিজনে ওর অফ ফর্ম চলছে, অনেকটা নিজেকে খুঁজে নিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র সেট পিসের সময় ক্লেইটন সিলভাকে আমরা অনেক বেশি খুঁজে পাচ্ছি, বাকি সময় ক্লেইটন সিলভার অভাবটা বুঝতে পারা যাচ্ছে যে সিরিয়াসলি প্লেয়ারটা মিসিং। কিন্তু কোথাও দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, যার অনেক বেশি করে বিষ্ণুর সাথে ইনভলভ হওয়া দরকার, সেই ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট বিষ্ণু ইজ প্লেইং ট্রিমেন্ডাস, এই সিজনটা বিষ্ণুর বাঁধিয়ে রাখার মতো একটা সিজন হতে যাচ্ছে। কিন্তু যদি তুমি টিম আলটিমেট সাকসেস না পায়, দেন ম্যাক্সিমাম পিপল উইল নট টক অ্যাবাউট ইউ, কেউ কথা বলবে না তোমাকে নিয়ে। কোথাও যদি টিম সাকসেস পায়, যে তোমার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি এবং তার সাথে কিছু সাপোর্ট প্লে টিমকে একটা সাকসেস দিয়েছে, তখন ডেফিনেটলি কথা হবে। কিন্তু ছেলেটা চেষ্টা করছে, এই একটা প্লেয়ার কোথাও আমার মনে হয় যে দিনের পর দিন প্রতি ম্যাচে নিজেকে ইমপ্রুভ করছে একটা পার্সেন্টেজে, এবং সব থেকে বড় কথা এই একটা প্লেয়ার কোথাও শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করছে আই হ্যাভ টু ডু সামথিং, কোথাও জান প্রাণ লড়িয়ে ফাটিয়ে ফুটবল খেলা। এবং আরেকটা জিনিস কোথাও অনেকের মনে হতে পারে যে
ডেভিড ডেভিড কিন্তু অনেক বেশি গেম টাইম ডিজার্ভ করে, কারণ এই টিমটাতে ফরওয়ার্ডদের যা অবস্থা, বিদেশি ফরওয়ার্ডদের যা অবস্থা, সেখানে দাঁড়িয়ে ডেভিডের মতো প্লেয়ার বা জেসিন টিকে, আমান সিকে, সায়ন ব্যানার্জি কোথায় তারা সিরিয়াসলি জানি না। তো ডেভিড শুধুমাত্র গেম টাইম পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। এই প্লেয়ারদের কিন্তু গেম টাইম ডেফিনেটলি দরকার রয়েছে, কারণ যখন তোমার বিদেশি প্লেয়াররা ফ্লপ করছে তারা সেইভাবে আলটিমেট পারফরমেন্সটা সই করতে পারছে না। আজকে দেখো প্রথম যে গোলটা ইস্ট বেঙ্গল পেলো, সেখানে অ্যাকচুয়ালি প্রথমে গোলটা হয়ে যায় মহেশের শটটা থেকে। মহেশের চেঞ্জটাও কিন্তু ভীষণভাবে ভাইটাল হয়েছিল। মহেশ এবং নিশু গেম চেঞ্জিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট ছিল, কিন্তু বিষ্ণু যে জায়গা থেকে বলটা রেখেছিল ওখানে হয়তো সাহিল পানোয়ার ভেবেছিল ক্লিয়ার করে দেবে, বাট ওর পায়ে লেগে বলটা ঢোকে, কিন্তু প্রেসারটা হাই ছিল, হাই প্রেসারে রেখেছিল। ওটা মিস হলে হয়তো দিমিত্রিয়াস ডিয়ামান্টাগোস হয়তো গোল করতে পারতো, কিন্তু যে প্রেসারটা, সেই প্রেসারটা কিন্তু ফাইনালি এসেছিল বিষ্ণুর পা থেকে। এবং যে গোলটা হলো, সেই গোলটা কিন্তু এলো ডেভিডের একটা বিউটিফুল ফিনিশ, কারণ ওই জায়গা থেকে তোমার বিদেশি ফরওয়ার্ডরা ফেল করছে, সেখানে দাঁড়িয়ে একটা ইন্ডিয়ান বাচ্চা ছেলে সে রেগুলার বেসিসে যখনই সুযোগ পাচ্ছে তখনই কিন্তু পারফরমেন্স দিচ্ছে। মনে করে দেখো, যে ম্যাচটা ইস্টবেঙ্গল 2-0 পিছিয়ে থেকে পাঞ্জাবের বিরুদ্ধে 4 দিয়ে ব্যাক করলো, সেখানে কিন্তু এই বিষ্ণু এবং ডেভিড অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলকে মেন যে ম্যাচের মধ্যে ফেরানো বা জেতানো, এই কাজটা কিন্তু মেনলি করেছিল। তো কোথাও সেই প্লেয়াররা যদি গেম টাইম বেশি না পায়, দেন এই ধরনের পারফরমেন্স কিন্তু ডেফিনেটলি আসবে, বিকজ তোমার বিদেশি প্লেয়াররা ফ্লপ করছে। সেখানে দাঁড়িয়ে ক্রিয়েটিভিটির একটা বিরাট বড় অভাব দেখা যাচ্ছে। আমার মনে হয় যে অস্কার ব্রুজোর কাজ করার অনেকটা জায়গা রয়েছে, কিন্তু অনেক প্লেয়ারকে নিয়ে মার্কেটে কথা হচ্ছে, রিউমার উঠছে যে মাদি তালালের রিপ্লেসমেন্টে কি আসবে। আমি কালকে সিরিয়াসলি ভিডিও বানাইনি, কারণ অনেক দেখছিলাম যে কি চলছে না চলছে অনেক কিছু, বাট তারপরে যা কিছু ইনফরমেশন আসছিল এবং সেটা মনে হলো যে না, এই প্লেয়ার আপাতত ইস্ট বেঙ্গলে আসার পথে খুব একটা স্ট্রংলি নেই। কথাবার্তা হয়তো হচ্ছে, হয়তো তাকে নিয়ে একটা কোথাও এনকোয়ারি হয়েছে, কিন্তু এখনো অবধি সেটা সেই লেভেলে তো যায়নি যে প্লেয়ারটা কোথাও ইস্ট বেঙ্গল জয়েন করতে পারে। সো আমি ভিডিও বানাইনি, কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও খরচা করিনি। আজকে তোমরা সবাই জানো যে একদম কোস্টারিকা থেকেই একজন জার্নালিস্ট তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে না, এই প্লেয়ার ইন্ডিয়া এবং কোরিয়া সেখান থেকে ক্লাবগুলোর এনকোয়ারি থাকলেও বা ডিমান্ড থাকলেও তার বর্তমান ক্লাব লাইবেরিয়া তারা কিন্তু ছাড়ছে না। তো ঠিক আছে, চ্যাপ্টার ক্লোজ হয়েছে। অনেক প্লেয়ারের প্রোফাইল নিয়ে আলোচনা হচ্ছে ক্লাবের অন্দরে, অনেক নাম আসছে, কিন্তু অথেন্টিক সেইভাবে এখনো অবধি কোনো স্ট্রং নাম নেই। আমার এখানে একটা বক্তব্য যে আজকে জানুয়ারি মাসের 6 তারিখ হয়ে গেল, খুব তাড়াতাড়ি প্লেয়ার লাগবে, বিকজ সামনে ডার্বি রয়েছে। ডার্বির আগে তো কেউ আসছে না, ঠিক আছে, বাট মিড অফ দ্য জানুয়ারি যদি তোমার প্লেয়ার নতুন না ঢোকে, দেন তার মানিয়ে নিতে তো সময় লাগবে। নতুন কোচ, নতুন সিস্টেম, নতুন ক্লাব, নতুন টিমমেটস। সো হি নিডস অ্যাটলিস্ট 10 to 12 days। একটা কোথাও তাকে তো অ্যাকাস্টমড হতে হবে। তো সেই প্লেয়ার যত তাড়াতাড়ি সই হবে তত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের জন্য ভালো, এবং এই জন্য ক্রিয়েটিভ মিডফিল্ডার লাগবে। তুমি যতই বলো না কেন যে ক্লিটন সিলভা ইজ প্লেইং ইন আ ডিফারেন্ট রোল, অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে, দেখো কত ক্রিয়েট করছে, সব কিছু ঠিক আছে, বাট ইউ নিড আ ক্রিয়েটিভ মিডফিল্ডার, বিকজ ইউ নিড দ্য ক্রিয়েটিভিটি। এই ক্রিয়েটিভিটি কোথাও আজকে ইস্টবেঙ্গলের জিরো ছিল, অ্যাটলিস্ট আমার চোখে জিরো ছিল। কারণ ইস্টবেঙ্গল ম্যাক্সিমাম চেষ্টা করেছে উইং দিয়ে, সেখানে বিষ্ণু শুরু থেকে কিছু কিছু ক্ষেত্রে পরবর্তী সময়ে আসা মহেশ, নিশু তারা হেল্প করেছে, বাট সেই অ্যাটাক গুলো কিন্তু আসছিল উইং ভেদ করে। তো কোথাও মাঝ মাঠে যে অ্যাটাকটা, না তো ইন্ডিয়ান প্লেয়ার না তো ফরেন প্লেয়ার তারা কেউই এই মুহূর্তে ডেলিভার করতে পারছে না। তো সেই জায়গাটা রিকভারি করতে পারলে ইস্টবেঙ্গল ডেফিনেটলি কামব্যাক করতে পারবে, একটা ভালো সিজন শেষ করতে পারবে। কারণ এখনো অব্দি হালকা হলেও চান্স রয়েছে। কেন বলছি হালকা, কারণ বাকিরা বেটার শেপে রয়েছে, অনেক বেটার শেপে রয়েছে, অনেক বেটার ওয়েতে ম্যাচকে তারা রিড করছে, অনেক বেটার ওয়েতে ম্যাচকে তারা বার করছে। সেখানে ইস্টবেঙ্গল কোথাও স্ট্রাগল করছে, কোথাও ফেল করে যাচ্ছে। তো ইস্টবেঙ্গলের জন্য বেস্ট উইসেস থাকলো, ভালো কিছু হোক। কারণ অনেকটা আশা এই সিজনে ইস্টবেঙ্গল জাগিয়েছিল সমর্থকদের মধ্যে, যেটা আপাতত খুব ক্ষীণ হয়ে যাচ্ছে দিনের পর দিন। দেখা যাক কি হয়, কারণ এর থেকেও আরো একটা বড় চ্যালেঞ্জ আছে মার্চ মাসে, যখন ইস্টবেঙ্গল বাইরের মাঠে খেলতে যাবে। চ্যালেঞ্জ লিগের নকআউটস এর ম্যাচ রয়েছে, টাফ চ্যালেঞ্জ রয়েছে, চ্যালেঞ্জ লিগে টাফ চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের জন্য আসতে চলেছে, অ্যাজ ওয়েল অ্যাজ আইএসএল বা তারপরে সুপার কাপে রয়েছে। দেখা যাক কি হয়। এই ভিডিওটা এই অবধি, বেশি আর কিছু বলার নেই। তোমাদের যা কিছু এরপর ইনপুটস দেওয়ার রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।